নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টেট পেপার 2 এর জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছেই আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করে তুলতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে গণতন্ত্র শব্দটি ডেমস ও ক্র্যাটোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এখানে ডেমস শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা হলো জনগণ। ডেমস শব্দের অর্থ জনগণ, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উদারনৈতিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ভোটাধিকারের একটি মিলিত রূপ হলো। উদারনৈতিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ভোটাধিকারের একটি মিলিত রূপ কি? মিলিত রূপ হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা কিসের রূপ? হলো উদারনৈতিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ভোটাধিকারের একটি মিলিত রূপ হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণতন্ত্র শব্দটির কয়টি রূপ আমরা দেখতে পাই? তো অবশ্যই মনে রাখবেন, গণতন্ত্র যে শব্দটা, সেটার দুটি রূপ আমরা দেখতে পাই। একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হলো পরোক্ষ গণতন্ত্র। এই দুটি রূপ কিন্তু আমরা গণতন্ত্রের দেখতে পেয়ে থাকি। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন কমিটির সুপারিশে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতের উদ্ভব হয়? খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই আপনারা সেটা মনে রাখবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট টেট 2 পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতের উদ্ভব হয়েছিল মেহতা কমিটির সুপারিশ, অর্থাৎ মেহতা কমিটির সুপারিশ মেনেই কিন্তু ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতের উদ্ভব হয়েছিল। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পঞ্চায়েতের কোন সদস্য কার কাছে তার পদত্যাগপত্র পেশ করতে পারবেন? অর্থাৎ পঞ্চায়েতের কোনো সদস্য যখনই তিনি পদত্যাগ করতে চান, তাহলে তাকে যার কাছে তার পদত্যাগপত্র পেশ করতে হবে, ওনার নাম হচ্ছে বিডিও কিংবা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা করবেন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কত সালের পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রামসভা ও গ্রাম সংসদের গঠনের কথা বলা হয়েছে? তো কত সালের পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রামসভা ও গ্রাম সংসদের গঠনের কথা বলা হয়েছে? সেটা বলা হয়েছিল 1994 সালের পঞ্চায়েত সংশোধনী আইনে, ঠিক আছে। 1994 সালের পঞ্চায়েত সংশোধনী আইনে কিন্তু গ্রামসভা ও গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা আপনাদের মেমোরিতে রেখে দেবেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রতি বছর কোন মাসে পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হবার কথা বলা হয়েছে? তো প্রতি বছর কোন মাসে পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হবার কথা বলা হয়েছে পঞ্চায়েত আইনে? সেটা কিন্তু বলা হয়েছিল ডিসেম্বর মাসে প্রতি বছর যাতে কি করা হয়, গ্রামসভা অনুষ্ঠিত করা হয়, তার জন্য কিন্তু 1994 সালে পঞ্চায়েত আইনে কিন্তু বলা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটাও অবশ্যই সেটা মনে রাখবেন। বড় কমিটি, ওয়ার্ড কমিটি, বিশেষ কমিটি ও যৌথ কমিটি, এই 4টি কমিটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেখা যায়? কোয়েশ্চেনটা কিন্তু এভাবে ঘুরিয়ে আসবে, অবশ্যই সেটা মনে রাখবেন। বড় কমিটি, ওয়ার্ড কমিটি, বিশেষ কমিটি ও যৌথ কমিটি, এই 4টা কমিটিতে কিন্তু পৌরসভাকে ভাগ করা হয়েছে। আর এই 4টা কমিটি কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? সেটা হচ্ছে পৌরসভার ক্ষেত্রে কিন্তু এই 4টা কমিটি আমরা দেখতে পেয়ে থাকি। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পঞ্চায়েতে আর্থিক কাঠামো সুদৃঢ় করতে 1992 সালের সংশোধনী আইনে কি গঠিত হয়? তো পঞ্চায়েতের আর্থিক কাঠামো যাতে সুদৃঢ় করা হয়, পাকাপোক্ত কিংবা মজবুত করার জন্য 1992 সালের সংশোধনী আইনে যা গঠন করা হয়েছিল তার নাম হলো অর্থ কমিশন, ঠিক আছে। অর্থ কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতে প্রধানত কী ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত? তো মনে রাখবেন, ভারতে যে ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত, অবশ্যই আপনারা সেটা মনে রাখবেন, সংসদীয় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাটা কিন্তু প্রচলিত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে এটা মনে রাখতে হবে। ভারতে প্রধানত কী ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত? সেটা কিন্তু সংসদীয় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় কিন্তু ভারতে প্রতিষ্ঠিত। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ন্যায় ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব। ন্যায় ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার
অসম্ভব। তো এটা সঠিক আনসার হবে অর্থনৈতিক। অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া কিন্তু রাজনৈতিক যে ন্যায় বিচার সেটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে অসম্ভব বলা হয়েছে। তো মনে রাখবেন অর্থনৈতিক ন্যায় ছাড়া কিন্তু রাজনৈতিক ন্যায় বিচারটা অসম্ভব। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্বতন্ত্র উন্নয়ন পরিষদ কোন কোন রাজ্যের উন্নয়ন প্রকল্পের জন্য গঠন করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। স্বতন্ত্র উন্নয়ন পরিষদ কোন কোন রাজ্যের উন্নয়ন প্রকল্পের জন্য গঠন করা হয়েছে, সেটা গুজরাট ও মহারাষ্ট্র, এই দুটি রাজ্যের জন্যই কিন্তু স্বতন্ত্র উন্নয়ন পরিষদটা গঠন করা হয়েছে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় ও যুগ্ম তালিকাভুক্ত যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা কার উপর ন্যস্ত করা হয়েছে। তো কেন্দ্রীয় ও যুগ্ম তালিকাভুক্ত যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা কার উপর ন্যস্ত করা হয়েছে, সেটা লোকসভার উপর কিন্তু করা হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম তালিকাভুক্ত যে কোনো আইন ওনার উপর হস্তান্তর করা হয়েছে যাতে উনি তৈরি করতে পারেন। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হবে লোকসভা। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতে সমগ্র শাসন বিভাগকে কে নিয়ন্ত্রণ করে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের সমগ্র শাসন বিভাগ যেটা রয়েছে সেই সমগ্র শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে ভারতের লোকসভা। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। পিলস এর পুরো নাম কি? তো পিল এর পুরো নাম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে পিল এর পুরো নাম। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতে অনগ্রসর শ্রেণী সুযোগ সুবিধা দেখার জন্য কোন কমিশন করা হয়েছে। অর্থাৎ ভারতের যেসব অনগ্রসর শ্রেণী রয়েছে কিংবা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে সেই তাদের সুযোগ সুবিধা দেখার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার নাম হচ্ছে মন্ডল কমিশন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কত নং ধারাতে তফসিলি জাতি উপজাতি ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। তফসিলি জাতি উপজাতি আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল সংবিধানের 330 থেকে 342 নং ধারাতে। অবশ্যই সেটা মনে রাখবেন, 330 থেকে 342 নং ধারাতে তফসিলি জাতি উপজাতি ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ত্রিপুরা বিধানসভায় মোট আসনের মধ্যে কতজন সদস্য তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তো ত্রিপুরা বিধানসভায় মোট আসনের মধ্যে কতজন সদস্য তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত, সেটা হচ্ছে 10 জন তফসিলি জাতির জন্য আর 20 জন তফসিলি উপজাতির জন্য। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে। এই কোয়েশ্চেনটা কিন্তু 2019 টেট টেট 2 এর জন্য, টেট 2 তে এই কোয়েশ্চেনটা এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। জাস্টিস যে শব্দটা সেটা কিন্তু লাতিন শব্দ থেকে এসেছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও 2019-এ টেট 2 এর জন্য এসেছিল। ইন্ডিয়ান সোশিয়াল সিস্টেম বইটি কে লিখেছেন? ইন্ডিয়ান সোশিয়াল সিস্টেম যে বইটা সেটা কিন্তু লিখেছেন এন.কে. বসু। এন.কে. বসু ইন্ডিয়ান সোশিয়াল সিস্টেম বইটা লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ন্যায় শব্দটির উৎপত্তি লাতিন কোন শব্দ থেকে। ঠিক আছে, তো ন্যায় শব্দটির উৎপত্তি লাতিন কোন শব্দ থেকে? ন্যায় থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই মনে রাখবেন ন্যায় শব্দটির উৎপত্তি লাতিন জুস নামক শব্দ থেকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চরম সত্য বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আমি বারবার বলছি যে সমস্ত কোয়েশ্চেনের এগেনস্টেসটা আমাকে পুট করে দিচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এখানে 30 কোয়েশ্চেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপলোড করছি। 30 কোয়েশ্চেনই কিন্তু আমি পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করছি। এবার বাকিটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা কীভাবে সেটাকে মনে রাখবেন এটা আপনারা বুঝবেন। ঠিক আছে, তো তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কীভাবে সেগুলিকে রিকল করতে পারেন কিংবা মনে রাখতে পারবেন। আপনারা বারবার সেগুলিকে রিভিশন করবেন, দেখবেন অটোমেটিক সেটা মাথায় সেট হয়ে গেছে। চরম সত্য বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক কী? সেটা হয়ে যাবে কারেক্ট আনসার ন্যায়। তারপর 23 নম্বর কোয়েশ্চেনের দিকে আমি মুভ করছি, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানে প্রান্তিকী মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। প্রান্তিকী মানুষ বলতে আমরা সেই সমস্ত মানুষকে বুঝিয়ে থাকি যে সমস্ত মানুষ তফসিলি জাতি ও উপজাতি রয়েছে, সেই সমস্ত মানুষকে কিন্তু প্রান্তিকী মানুষ বলা হয়ে থাকে। আমাদের প্রান্তিকী বলে একটা টপিক রয়েছে, সেখান থেকে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি, অবশ্যই সেটা মনে রাখবেন বা একটু ভালো করে কোয়েশ্চেনটা পড়বেন। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংরক্ষণমূলক বৈষম্য বা প্রটেক্টিভ ডিসক্রিমিনেশন এর সুবিধা কাদের প্রদান করা হয়। সংরক্ষণমূলক বৈষম্য বা প্রটেক্টিভ ডিসক্রিমিনেশন এর সুবিধা কাদের প্রদান করা হয় থাকে? এখানে তফসিলি হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। এটা হবে তফসিলি জাতীয় উপজাতিদের। তফসিলি জাতীয় উপজাতিদের কিন্তু সংরক্ষণমূলক বৈষম্য বা প্রটেক্টিভ ডিসক্রিমিনেশন এর সুবিধা প্রদান করা হয়ে থাকে। এবার
আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারণা যে দেশ থেকে নেওয়া হয়েছে সেই দেশের নাম হচ্ছে ব্রিটেন। ব্রিটেন দেশ থেকে কিন্তু গণতান্ত্রিক ধারণা নেওয়া হয়েছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন। আমাদের ভারতে কি হয়, সংবিধান সংশোধন করা হয় সেটা আমরা জানি। তো সেই যে সংবিধান সংশোধনের যে ধারণাটা সেটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে, সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের ধারণাটা নেওয়া হয়েছে। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কত নং ধারায় নাগাল্যান্ড, অসম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, সিকিম, মিজোরাম প্রভৃতি রাজ্যের আঞ্চলিক সমস্যা ও চাহিদা মেটানোর বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তো মনে রাখবেন এটা সঠিক আনসার হবে 371 নং ধারায় সেই সমস্ত রাজ্যের আঞ্চলিক সমস্যা ও চাহিদা মেটানোর বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে আমি প্রত্যেকটা রাজ্যের নাম লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। তো কেন লেখার চেষ্টা করেছি, কেননা অনেক সময় রাজ্য দিয়ে কিন্তু অপশনে দিয়ে দেয় রাজ্যের। তো 371 নং দ্বারা এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা ও চাহিদা মেটানোর বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, বা নিম্নলিখিত কোন রাজ্যগুলির জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। তো এরকম আসতে পারে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটা রাজ্যের নাম এখানে দিয়েছি, যাতে করে আপনাদের সুবিধা হয় শিখতে গিয়ে, ঠিক আছে। তো মনে রাখবেন সেখানে সঠিক আনসার হবে 371 নং ধারায়। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সংবিধানের কত নং ধারাতে রাইট টু ইকুয়ালিটি এর কথা বলা হয়েছে। রাইট টু ইকুয়ালিটি আমরা সবাই জানি, তবুও আমি এখানে দিয়েছি। কোয়েশ্চেনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে, এবং যারা জানেন না অবশ্যই মনে রাখবেন। 14 থেকে 18 নং ধারায়, অর্থাৎ 14 থেকে 18 নং ধারায় কিন্তু রাইট টু ইকুয়ালিটি এর কথা বা সাম্যের সমানাধিকারের কথা বলা হয়েছিল, সাম্যের কথা বলা হয়েছিল। 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 1978 সালে, সেটা বাদ দেওয়া হয়েছিল, এবং সেটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের মূল সংবিধানের কয়টি তফসিলি জাতির কথা বলা হয়েছে। অবশ্যই সেটা মনে রাখবেন, ভারতের মূল সংবিধানে মোট 8টি তফসিলি জাতির কথা বলা হয়েছিল। তো এই ছিল পেডাগজি টিটেট সোশিয়াল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।